প্রথম সমীরণদা যেটা বলেছিলেন যেটা হচ্ছে প্রথমে যে কোনো তাস দিয়ে শুরু করবে, তাসের সাফলিং, তারপরে তাস তোমার হাতে কথা বলবে। স্যার কিরকম বলে, তুমি যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে 4-5টা তাস নেবে, নিয়ে তাসগুলোকে ব্যালেন্স করে দাঁড় করাবার চেষ্টা করবে। কিরকম স্যার? ওই তাসটা ব্যালেন্স করে দাঁড় করে দিতে পারবে, মানে একটা কর্নারের মধ্যে লেবেটেড, মানে দাঁড়িয়ে রয়েছে। কোন 4-5টা 6টা সেশন হয়ে গেছে, তো এখনো পর্যন্ত কার্ডসের ম্যাজিক একটাও দেখাইনি। আপনি যেহেতু দেখালেন তাই ভাবছি আমিও একটা দেখাবো। কিন্তু আমি তো বলি জুমলার কথাই ছিল, তাসের ম্যাজিক না দেখালে ম্যাজিশিয়ান নয়। হ্যাঁ 3 2 1 শুনুন। দেখুন, আরে গুড, আমার কাছে এটা মানে ওই কার্ডটাই চলে এসেছে ভিজিবল হয়ে। ফর দ্য ফার্স্ট টাইম টেল মি হোয়াটস দ্য কার্ড ইউ আর থিংকিং। 8 of hearts। এক্সেলেন্ট এক্সেলেন্ট, মানে এটা পসিবিলিটি 52 লাখের মধ্যে একটা। হ্যাঁ ফ্যাক্টরিয়াল 52 করে পারমুটেশন কম্বিনেশন করলে অনেক, মানে 52 মানে একটা কার্ডের কতগুলো পজিশন হতে পারে, মানে প্রত্যেকটা কার্ডের পজিশন আলাদা রকম হবে, প্রচুর বড় ক্যালকুলেশন হবে। কিন্তু অ্যাজ পার সায়েন্স এখানে কিছু না কোনো না কোনো ম্যাটার তো ঘুরছে। হ্যাঁ ঘুরছে, কিছু না কিছু তো আছে। হ্যাঁ মাইক্রোস্কোপিক কিছু। সুতরাং আমি যদি এখানে হাতটা চাপা দিই, দিয়ে আমাদের ম্যাজিক পাসটা দিই, তাহলে দেখা যাবে এখান থেকে একটা বল বের, মানে ভর শক্তি ভরের রূপান্তর। সত্যি সত্যি আইনস্টাইন। এবং প্রথম এই খেলাটা দেখেছিলাম যখন ডায়নামো ম্যাজিশিয়ান ইম্পসিবল সিরিজ যখন প্রথম চালু হয়, তখন দেখছি ডায়নামো স্ট্রিটে গিয়ে কাউকে বলছে থিঙ্ক অ্যাবাউট এনি ওয়ান কার্ড ইন ইওর মাইন্ড। সাপোজ সে বললো 3 of hearts, দেখা যাচ্ছে তার কাছে ডেক অফ কার্ডসটা দিচ্ছে। বলছে ওই যে ওয়াটার অফ ইন্ডিয়া যে আমরা দেখিয়ে থাকি ট্র্যাডিশনাল ভাবে, ব্রিটিশ সরকার যেমন ভাবে দেখানো অমনি ভাবেই দেখায়। এবার অনেক সময় কি হয় না, অনেকে যখন সিগারেটটা জেনে যায় তখন তার মধ্যে সেই যে ইন্টারেস্টটা দেখার যে ইন্টারেস্ট বলে যে ব্যাপারটা, সেই জিনিসটা অনেকটা কমে যায়। এটা পার্সেন্টেজ খুব কম, পুরো একদম ফাঁকা, মানে পেছন দিকেও কিছু নেই, সামনেও কিছু নেই। পরে এটা যদি এই পয়েন্টটাতেই আসছিলাম, তুমি এটা ম্যাজিক বলে দেখালে এবং সেম প্রেজেন্টেশন একটা অন্য প্রেজেন্টেশনে আরেকজন এটা অলৌকিক, আমি আগে থেকে জানি তোমার হিরো হয়েছে এইটা বলে এই সেম মেথড ইউজ করছে। কিন্তু আমরা একটা খুব ম্যাজিক দেখাই, মনে আছে একটা নাম্বার লিখে রাখি প্রেডিকশন করে, তারপরে বলি একটা নাম্বার বলুন, তারপরে যেটাকে আমরা ম্যাজিশিয়ানস চয়েস বলি আর কি। হ্যাঁ করে দেখা যায় প্রেডিকশনটা মিলে গেছে। এবং সত্যি কথা বলতে কি, এক সাধু বাবা আমাকে এই ম্যাজিকটা আমাকেই দেখি, এতে ছিলাম বিজ্ঞান চেতনা বা তারপর প্রবীর ঘোষের টিমের সঙ্গে আমিও যুক্ত ছিলাম একসময়। তা আমি এখনো পর্যন্ত সেরকম অলৌকিক কিছু করতে দেখি। হ্যাঁ মানে আমি তো ওনাদের সান্নিধ্য কোনো সময় হতে পারিনি, কিন্তু 2-3টে বই বিশেষ করে ওনাদের ছিল, যেমন একটা যেমন সমীরণ আচার্যের সচিত্র সম্মোহনী বিদ্যা বলে একটা বই আমার কাছে রয়েছে এখনো পর্যন্ত, মানে ওই বইটা আমি মানে পড়ি, বেশ ভালো লাগে এখনো পর্যন্ত। সত্যি কথা বলতে কি, আমি প্রথম যে বইটা কিনেছিলাম ফুটপাথ থেকে, সেটা সমীরণদারই বই ছিল, একটা এরকম চটি বই, ফুটপাথ থেকে কিনে নিলাম। Hey what's up friends, welcome back to my brand new series of online magic jam. তো আজকে অনলাইন ম্যাজিক জ্যামে আমাদের সামনে একজন স্পেশাল গেস্ট উপস্থিত আছেন, উনি হলেন ম্যাজিশিয়ান রাজা বাবু। কেমন আছেন? একদম ঠিকঠাক। হ্যাঁ তো মানে মেন ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে অনলাইন ম্যাজিকের যে আলোচনা হয়, এখানে বিভিন্ন ধরনের জোনারের ম্যাজিশিয়ানসদেরকে আমরা নিয়ে আসি। তো ম্যাজিকে তো বিভিন্ন রকম জোনার হয়, যেমন কেউ হয় ক্লোজ আপ আর্টিস্ট, কেউ হয় মেন্টালিস্ট, কেউ হিপনোটিস্ট, কেউ ইলিউশনিস্ট, বিভিন্ন রকম হয়। তো আপনার স্পেশালি জোনারটা যতটা সম্ভব আমি জানি ক্লোজ আপ আর ক্লোজ আপের ওপর, না? হ্যাঁ আমি মানে বর্তমানে পুরোটাই ক্লোজ আপের উপর কনসেন্ট্রেটেড। হ্যাঁ এবং আমার ভালোও লাগে ক্লোজ আপ বেশি। হ্যাঁ মানে বিভিন্ন গ্রুপে আপনি আমরা ভিডিওগুলো ছাড়েন, তো ভিডিওগুলো বেশ যথেষ্ট সুন্দর লাগে। বিশেষ করে একটা সিগারেট ভ্যানিশের ম্যাজিক আপনি দেখিয়ে থাকেন, ওটাও আমার যথেষ্ট পছন্দ। মানে আপনার আমি মেইনলি যেটা মানে প্রেফার করি ক্লোজ আপও, এবং সেটা সবসময় যাতে মানে স্লাইড অফ হ্যান্ড ম্যাজিকের যেটা মেইন পয়েন্ট, হস্তলাঘব বিদ্যা, মানে হাতের কৌশল, আমি ওটাই বেশি প্রেফার করি। হ্যাঁ আচ্ছা বলছি, আপনার ফ্যামিলিতে কেউ কি ম্যাজিশিয়ান ছিল না আপনি প্রথম? কখনো নয়। আমার স্কুল লাইফ থেকে ওই মানে সত্যি কথা বলতে কি, আমার দাদা একবার আমাকে একটা তাসের ম্যাজিক দেখিয়েছিল, দেখিয়ে তার সিক্রেটটা বলেন। সুতরাং তখন থেকে চেপে গেছিল যে আমাকেও ম্যাজিক শিখতে হবে। তার ওইখান থেকে শুরু, ক্লাস 6-7 হবে। তারপরে
বিভিন্ন বই টই পড়ে আমার ম্যাজিকের শুরু, এবং তারপরে আস্তে আস্তে জিনিসটা ভালো লেগে যায় এবং আমি ওটাকে অ্যাজ এ হবি কন্টিনিউ করতে আরম্ভ করি। হ্যাঁ, মানে এটা আপনার ফুল টাইম প্রফেশন নয়, এটা আপনার হবি। ফুল টাইম প্রফেশন বলবো না, আই এম নট এ প্রফেশনাল ম্যাজিশিয়ান, মানে আই উড লাইক টু সে আই এম অ্যামেচার ম্যাজিশিয়ান। এবং আমি কলেজ লাইফে বেশ কিছু প্রফেশনাল শো করতাম, করে সেই সময় হাত খরচার মানে কিছু পয়সা রোজগার করতাম। তারপরে যখন চাকরিতে ঢুকে যাই তারপর থেকে আস্তে আস্তে ম্যাজিকটা মানে প্রফেশনাল শো করা বন্ধ করে দিয়েছি, এবং এখনো খুব একটা প্রফেশনাল শো আমি করি না। ওই হয়তো কোনো সময় টিভিতে কোনো প্রোগ্রাম হলো তাতে গেলাম, বা কোনো কর্পোরেটে হলো তখন গেলাম, ওই খুব কম। অবভিয়াসলি। আচ্ছা বলছি, মনে করুন এই ম্যাজিক্যাল লাইফ জার্নিটা যখন প্রথম শুরু করেছিলেন, কারো লাইফে যেমন কোনো গুরু থাকে, আমার ব্যাপারটা আলাদা কারণ আমি নিজে শিখেছিলাম, কিন্তু অনেকের ব্যাপারে অনেকের কাছে একটা গুরু থাকে, মানে যে মেন্টর বলে। তো আপনার লাইফে কোনো মেন্টর যে মানে আপনাকে ম্যাজিক শিখিয়েছেন? একদমই, মানে আমি প্রথম দিকে হয়তো নিজেই বই পড়ে শিখেছি, তারপরে ম্যাজিক জীবনে যখন 4-5 বছর পরে আমি প্রথম মানে গুরু পেলাম, যিনি মানে ম্যাজিক জগতের একজন নামকরা শিক্ষক, জাদুকর সমীরণ আচার্য। আমি ওই সমীরণদার কাছেই সারা প্রায় 12-14 বছর একসঙ্গে সমীরণদার সঙ্গে ছিলাম, সমীরণদার বাড়িতে, এবং থেকে আমরা ম্যাজিক প্র্যাকটিস করতাম, বিভিন্ন রকম ম্যাজিক শিখেছিলাম। এখনো মানে যেটুকু শিখেছি ওই সমীরণদার জন্যই। আরেকজনের নাম না করলেই নয়, তিনি জাদুকর গৌতম গুহ। যদিও আমি তার মানে ডাইরেক্ট ছাত্র ছিলাম না ওনার, কিন্তু তাহলেও গৌতমদা প্রচুর হাতে ধরে প্রচুর জিনিস শিখিয়েছে। হ্যাঁ, মানে আমি তো ওনাদের সান্নিধ্য কোনো সময় হতে পারিনি, কিন্তু 2-3টে বই বিশেষ করে ওনাদের ছিল, যেমন সমীরণ আচার্যের চিত্র সম্মোহনী বিদ্যা বলে একটা বই আমার কাছে রয়েছে এখনো পর্যন্ত, মানে ওই বইটা আমি মানে পড়ি, বেশ ভালো লাগে এখনো পর্যন্ত। সত্যি কথা বলতে কি, আমি প্রথম যে বইটা কিনেছিলাম ফুটপাথ থেকে, সেটা সমীরণদারই বই ছিল, একটা এরকম চটি বই, ফুটপাথ থেকে কিনে নিলাম। তখনও জানতাম না ভবিষ্যতে গিয়ে সমীরণদার কাছে ম্যাজিক শিখবো, পরে জানলাম যে ওই সমীরণ আচার্য আর এই সমীরণ আচার্য একই বই। আচ্ছা বলছি, আপনার মানে সবার একটা ম্যাজিশিয়ানসকে স্পেশাল মনে হয়, তো আপনার মানে স্পেশাল কোনো ম্যাজিশিয়ানস যাকে দেখে আমি ইন্সপায়ার হন, মানে আপনাকে মনে হয় যেন ম্যাজিশিয়ানসদের মধ্যে উনি যেন একজন হিরো, এরকম টাইপের? দেখুন, এই বিষয়ে মানে আমরা অনেক সবার কাছ থেকেই শিখি, সেই হিসেবে কারোর স্পেসিফিক নাম বলার মানে হবে না। তাহলেও বিদেশিদের মধ্যে আমার সবচেয়ে বেশি যেটা আমার ভালো লাগে, ডেভিড কভারফিল্ড, আমাদের সিগফ্রিড রয়, এদের ম্যাজিক দেখে আমরা বড় হয়েছি আর কি। আর ভারতের মধ্যে আমাদের সমীরণদা, গৌতমদা তো আছেই, এছাড়াও আরো প্রচুর, লালদা, বিক্রমাদিত্য, সাউথের আমার খুব ক্লোজ ফ্রেন্ড জাদুকর এম ইয়োনা, খুব ভালো ম্যাজিক দেখায়। সুতরাং আমি মোটামুটি সবার থেকেই শিখি, এবং কোনো স্পেসিফিক যেমন স্ট্রিট ম্যাজিকের ক্ষেত্রে অনেক এই আমাদের, তার মধ্যে ডেভিড ব্লেন, হ্যাঁ, ক্রিস এঞ্জেল, মানে সবার থেকেই এরকম যে যার নিজের জনারে স্পেশালিস্ট, এক্সপার্ট। হ্যাঁ, কেউ ক্লোজ আপে একটু এক্সপার্ট, আবার ডেভিড কভারফিল্ড বলতে গেলে পুরো ইলিউশন থেকে শুরু করে মেন্টালিজম, ক্লোজ আপ সবকিছুর একটা কম্বাইন্ড ফর্ম। মানে সিগফ্রিড রয় গোটা এরিনা জুড়ে শো করতেন। পল ড্যানিয়েল প্যাটার্ন লাইনের প্যাটার্ন ম্যাজিকের মাস্টারপিস। আচ্ছা বলছি, যেহেতু এটা ম্যাজিক নিয়ে সেশন হচ্ছে, তো প্রথম দিকে যদি আপনি একটা কিছু ম্যাজিক দেখান, মানে দর্শকদের একটু ইন্টারেস্ট আসবে তাহলে। আমি ম্যাজিক, আমি আমার জীবনের প্রথম সমীরণদার সঙ্গে সাক্ষাৎকারের একটা গল্প বলি। সমীরণদাকে জিজ্ঞেস করে, প্রথম যেদিন গেলাম সমীরণদার কাছে, সমীরণদা বললো, দেখো ভাই, তাসের ম্যাজিক না শিখলে ম্যাজিক নয়, ম্যাজিকের নয়, তোমাকে তাস মুখস্থ করে ফেলতে হবে, তাস তোমার হাতে কথা বলবে। আমি বললাম, তুমি পরের দিন একটা তাসের প্যাকেট নিয়ে আসবে, আমি তোমাকে স্টার্ট করাবো। সেদিন যে তাসের প্যাকেট নিয়ে গেছিলাম একটা, প্রথম সমীরণদা যেটা বলেছিলেন, যেটা হচ্ছে প্রথমে যে কোনো তাস দিয়ে শুরু করবে, তাসের সাফলিং, তারপরে তাস তোমার হাতে কথা বলবে। স্যার কিরকম? বলে, তুমি যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে 4-5টা তাস নেবে, নিয়ে তাসগুলোকে ব্যালেন্স করে দাঁড় করাবার চেষ্টা করবে। কিরকম স্যার? বলে, ধরো এইরকম ভাবে ব্যালেন্স করে দাঁড় করাবার চেষ্টা করবে, এরকম ভাবে। কিন্তু বলে, এটা প্রচুর মানে এর পেছনে তো এরকম
এ করে দাঁড় করিয়ে দেওয়া যায়, পেছনে একটা কোনো সাপোর্ট টাপোর্ট দিয়ে হলো না, সাপোর্ট না, যে কোনো জায়গায় তুমি তাসটাকে এরকম ছেড়ে দেবে, তাসটা দাঁড়িয়ে থাকে। সত্যি কথা বলতে কি প্রচুর প্র্যাকটিস করেছিলাম, যখনই করতাম এখানে তাস এরকম করে ধরে বসে থাকতে হতো, কিন্তু কিছুতেই হলো না, মানে সেন্টার অফ গ্র্যাভিটিটা খুঁজে পাওয়া যেত না একদম। স্যারকে বললাম যে স্যার তাহলে কি হবে, স্যার বলেন যে চিন্তা করার কিছু নেই, প্র্যাকটিস করতে করতে একদিন হয়ে যাবে, তুমি যে কোনো একটা তাস নিয়ে প্র্যাকটিস করে নাম। বেশ, সত্যি সেই করতে করতে দেখলাম একদিন আমি একটা তাসকে এরকম দাঁড় করার চেষ্টা করতে দেখা গেল তাসটা সত্যি সত্যি ব্যালেন্স করে দাঁড়িয়ে গেল। তখন মোবাইল টোবাইল ছিল না, স্যারকে বললাম যে স্যার হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। পরের দিনে গিয়ে স্যার বলেন এবার না দুটো 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 থেকে আরম্ভ করবে। কিরকম বলে, প্রথমে একটা নেবে তারপরে আরেকটা তাস নেবে। একটা তো এখন তোমার প্র্যাকটিস হয়ে গেছে, এখন একটুখানি করলেই একটা তাসও পেরে যাবে। তারপরে সেকেন্ডটাকেও নেবে, এর ওপরে হরাইজন্টালি এরকম দাঁড় করে দেখবে এর ওপরেও তাসটা দাঁড়িয়ে গেছে। তখনই আমি দেখাতাম এইটাই দেখাতে দেখাতে এমন অবস্থা হয়ে গেল যে স্যারের কথা একদম সত্যি, যে কোনো জায়গাতে তখন আর টেবিল লাগতো না, তবে তাসের এই তাসটাকে যদি হাতের ওপর রাখি, হাতের ওপরে ওই তাসটা ব্যালেন্স করে দাঁড় করে দিতে পারতাম। মানে একটা কর্নারের মধ্যে লেভেটেড, মানে দাঁড়িয়ে রয়েছে কর্নারের মধ্যে লেভেল করে দাঁড় করে দিতে পারতাম। এখনো সেই অভ্যেসটা হয়ে গেছে, মানে এখন যে কোনো কাছে আমি যে কোনো জায়গায় ব্যালেন্স করে রেখে দিতে পারি। এটা দারুণ লাগে। এটাই ছিল আমার স্যারের কাছে শেখা প্রথম মেন। হ্যাঁ, মানে কার্ডটাই কিভাবে ব্যালেন্স করতে হবে, মানে ওর যে ইম্পসিবল লোকেশনে ব্যালেন্স করতে। তুমি ধরো যে কোনো কার্ড, যে কোনো ধরো এইটা, এই তাসটাকে আমাকে যদি আজকে ব্যালেন্স করে রাখতে হয়, যে কোনো জায়গায় ধরে ছেড়ে দিলে তাসটা ব্যালেন্স হয়ে যায়। দারুণ দারুণ। অনেকে ভাবে হয়তো ম্যাজিশিয়ানদের তাসগুলো স্পেশাল ভাবে তৈরি, তা নয়। তুমি যে কোনো একটা তাস আমায় বলো, যে কোনো একটা তাস আমায় বলো। মনে করুন একদম লাস্টে যেটা আছে কিং অফ হার্টসটা এইদিকে, ওটাই নিয়ে এটা বেশ, এই তাসটাই যদি আমি নিই, এই তাসটাকে নিয়ে ব্যালেন্স করলে দেখা যাবে এখানে দাঁড়িয়ে গেছে। অনেকের ধারণা থাকে যে ম্যাজিশিয়ানদের তাস হয়তো সেটিং বা কোনো গিমিক কার্ডস আছে, স্পেশাল আছে কিনা। এটা পুরোপুরি প্র্যাকটিসের ব্যাপার। মানে অনেক দিন ধরে প্র্যাকটিস করতে হয়েছে সেই পজিশনে নিয়ে আসা, মানে পারফেকশন যে ব্যাপারটা বলে। আচ্ছা, আপনি যখন একটা দেখালেন তাহলে আমিও একটা কিছু দেখাই। এবার আমি এতদিন পর্যন্ত মনে করুন 4-5টা 6টা সেশন হয়ে গেছে, তো এখনো পর্যন্ত কার্ডস এর ম্যাজিক একটাও দেখাইনি। আপনি যেহেতু দেখালেন তাই ভাবছি আমিও একটা দেখাবো। কিন্তু আমি তো বলি কথাই ছিল তাসের ম্যাজিক না দেখালে ম্যাজিশিয়ান নয়। হ্যাঁ, তো মুশকিল ব্যাপার হলো, আমি তো এখনো পর্যন্ত কোনো কার্ড আমার কাছে রাখিনি। তো আপনি ইমাজিন করতে পারবেন কার্ড মনের মধ্যে? আচ্ছা, ইমাজিন করুন যে আমি আপনাকে একটা কার্ডের প্যাকেট দিচ্ছি যেটা অদৃশ্য, এটাকে আপনাকে ছুড়বো, আপনি ক্যাচ করবেন, ঠিক আছে? বেশ, আমি ছুটছি, আপনি ক্যাচ করবেন না? আচ্ছা, নিলাম, পেলাম। এবার মনে করুন এই যে এবার এটা ধরুন ডেক অফ কার্ডসটাকে ধরে থাকুন প্যাকেটের সাথে। আচ্ছা, একটা ডেক অফ কার্ডস এর মধ্যে কতগুলো কার্ড থাকে বলুন তো? 52 কার্ড, মানে টোটাল তাসের সংখ্যা 52। এবার তার মধ্যে জোকার আর একটা অ্যাড কার্ড আমি বাদ দিই। জোকার কার্ড, একটা নাম্বার কার্ড থাকে, একটা ওই ব্রিজের নাম্বার লেখার কার্ড থাকে। এবার আপনি ওখান থেকে সব কার্ডস গুলো বের করে নিন। এবার দেখুন সবকটা একটা পার্টিকুলার অর্ডারে আছে। দেখুন এস টু কিং, মানে নতুন যেহেতু ডেক অফ কার্ডস আছে সবকটা পার্টিকুলার অর্ডারে আছে। এবার ওটাকে আচ্ছা ভালো করে সাফল করে দিন কার্ডগুলোর মধ্যে, ভালো করে, যেমন সাফল হয় ওভার এন্ড সাফল হয়, যেমন সাফল হয় আপনি সাফল করে দিন। দারুন, পোকার সাফল হয়ে গেছে। বেশ, আপনি কি মানে স্যাটিসফাইড এই সাফল হয়ে? একদম একদম। আচ্ছা, আপনি এবার কার্ডটাকে ফ্যান করুন, মানে আমার দিকে করে? হ্যাঁ, আপনার দিকে করে। ফ্যান করার পর আপনি যে কোনো একটা কার্ড আপনি দেখে নিন, মানে চুজ করে চুজ করেছেন। এবার ওই কার্ডটাকে আপনি মনের মধ্যে ভাববেন যেন আমি পরে যেন আপনাকে যখন জিজ্ঞেস করবো যেন বলতে পারেন। বেশ, এবার ওই যে কার্ডটা আছে ওই কার্ডটাকে আপনি উল্টো করুন, মানে ফেস ডাউন করে ওই প্যাকের মধ্যে ভরে দিন। এবার ফ্যানটাকে ক্লোজ করে স্কোয়ার আপ করে দিন। বেশ, এবার দেখুন আপনার কাছে একটা ডেক অফ কার্ডস রয়েছে, তার মধ্যে একটা শুধু কার্ড আছে যেটা ফেস ডাউন রয়েছে, মানে সমস্ত কার্ডের মধ্যে। এটাকে আমি ঠিক বলছি? এবার কার্ডটা আপনার কাছে রয়েছে, এবার ওটাকে প্যাকেটের মধ্যে রেখে দিন, দিয়ে প্যাকেটটাকে বন্ধ করে আমাকে যখন আমি ক্যাশ দিতে বলবো তখন আপনি ক্যাশ দেবেন।
আমি যখন 3 to 1 বলবো আপনি আমাকে ছুড়বেন, ঠিক আছে? আমি মানে ধরার চেষ্টা করব। 3 2 1 ছুড়ুন। দেখুন আরে গুড, আমার কাছে এটা মানে ওই কার্ডটাই চলে এসেছে ভিজিবল হয়ে, যেটা দেখা যাচ্ছিল না সেটা আমার কাছে ভিজিবল আছে। এখন আমি কার্ডের ডেকটাকে কোনোভাবে মানে ফ্রেম থেকে সরাবো না। তো আমি আপনাকে বলবো যে কার্ডটার ব্যাপারে ভাবছেন, আই থিঙ্ক ইটস এনি নাম্বার কার্ড, আমার যতটা মনে হচ্ছে, যতটা সম্ভব। এবার আমি কার্ডটাকে খুলছি। এবার আমি যদি কার্ডটাকে যদি ফ্যান করি, দেখবেন এখানে একটা কার্ড শুধু ফেস উল্টো আছে। উঠিয়ে রাখলে একটু বুঝতে পারবেন পয়েন্ট করতে। এই যে কার্ডটা, একটা কার্ডই ফেস ডাউন রয়েছে, বাকি কার্ডগুলো দেখুন সব একদিকেই রয়েছে ফেস। দেখুন এই কার্ডটাকে আমি রাখছি। ফর দ্য ফার্স্ট টাইম টেল মি হোয়াটস দ্য কার্ড ইউ আর থিঙ্কিং। 8 of hearts। হ্যাঁ দেখুন একটা কার্ডই ফেস ডাউন ছিল, যেটা আপনি আমাকে থ্রো করলেন, সেটাই আমার কাছে ভিজিবল হলো। কেমন লাগলো? এক্সেলেন্ট এক্সেলেন্ট, মানে এটা পসিবিলিটি 52 লাখের মধ্যে একটা, মানে ফ্যাক্টোরিয়াল 52, ফ্যাক্টোরিয়াল 52 করে পারমুটেশন কম্বিনেশন করলে অনেক, মানে 52 মানে একটা কার্ডের কতগুলো পজিশন হতে পারে, মানে প্রত্যেকটা কার্ডের পজিশন আলাদা রকম হবে, প্রচুর বড় ক্যালকুলেশন হবে। রাইট, খুব ভালো। থ্যাংক ইউ। আচ্ছা বলছি, এই ম্যাজিক সেশনটা ভালো লাগছে আপনার? কেমন লাগছে বলুন? একদম একদম, আমরা তো এই মানে সত্যি কথা বলতে কি অনেকদিন এরকম মানে ইন্টারঅ্যাকটিভ আড্ডায় বসতে পারি না। আগে আমাদের এই ছিল যে আমরা যেখানে পেতাম, কোভিড এর টাইম ছিল, সেই টাইমে ফিমাতে হতো, প্রতিদিন 2-3টে ম্যাজিশিয়ানসকে ডেকে নেওয়া হতো এবং তাদের নিয়ে সেই আড্ডাটা হতো অনেকদিন আগে। সে তো কোভিড এর সময়, কিন্তু আমি বলছি আমাদের মানে আমি আজ থেকে প্রায় 30 বছর আগে ফিরে যাই, যখন প্রথম দিকে, তখন আমি সুরাজ বলে একজন, তন্ময় ভেন্ট্রিলোকুইজম করে, নবেন্দু এবং আরো কয়েকজন মিলে একসঙ্গে সমীরণদার বাড়ি যেতাম শেওড়াফুল, মানে সেই অফলাইন যে আড্ডাটা বলে আর কি, মানে অফলাইন আড্ডাটা, ওটা আমি খুব মিস করি এখনো। মানে কলকাতার দিকে দেখা হলো, দীপক রায় চৌধুরী আমাদের খুব ভালো, দীপকদের সঙ্গে দেখা হলো, তো যেখানে রাস্তার পার্ক স্ট্রিটের রাস্তায় বসেও ম্যাজিক নিয়ে আলোচনা হচ্ছে। দারুণ ব্যাপার ওটা। মানে মেন ব্যাপারটা হচ্ছে আপনারা তবুও করেছেন, কিন্তু আমরা এই জবের সূত্রে, কর্মসূত্রে বাইরে চলে এসেছি, ওই জন্য হয়তো সেই আড্ডাগুলো হয় না। কিন্তু এটা কিন্তু এটা দেখুন, এটা আমি আমার মানে নিজের লাইফে বিশ্বাস করি যে সত্যি কথা বলতে আমি পারিনি। অনেকেই এখন করছেন প্রফেশনাল, পুরোপুরি প্রফেশনাল ম্যাজিশিয়ান, কিন্তু আমরা সেটা পারিনি করতে, কারণ আমাদের আলটিমেটলি সাংসারিক মানে আমাদের সংসারের কারণে হোক, ফ্যামিলিগত কারণে হোক, আলটিমেটলি চাকরিতে ঢুকতে হয়েছে, এবং চাকরিতে ঢোকার পর একটু ওই ব্যাপারটায় ভাটা পড়ে গেছি। একটু মানে সেই রকম আর কি চর্চাটা আর কি হয়ে ওঠে না। আমি আপনাকে একটা সিম্পল জিনিস জিজ্ঞেস করছি, যেটা সমস্ত ম্যাজিশিয়ানসকে এই অনলাইন জ্যামে এসে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ম্যাজিক আর যে ট্রিক্স বলি, ম্যাজিক আর ট্রিক্স এর মধ্যে কি তফাৎ বলবেন আপনি? ম্যাজিক আর ট্রিক্স এর মধ্যে কি তফাৎ? একদিক দিয়ে বলতে গেলে খুব সূক্ষ্ম তফাৎ, আবার একদিক দিয়ে বলতে গেলে খুব বড় তফাৎ। কেননা ট্রিক হচ্ছে ম্যাজিকের মেন সিক্রেট পার্টটা, সেটা হচ্ছে ট্রিক, এবং সেইটাকে যখন প্রেজেন্টেশন, লাইট, সাউন্ড, তার নিজের অভিনয় সব দিয়ে যখন একটা টোটাল প্রোডাক্ট করে ছাড়া হয়, তখন সেটা তৈরি হয় ম্যাজিক। শুধু ট্রিক দেখানোটা ম্যাজিক নয়, ট্রিকটাকে ম্যাজিকে কনভার্ট করতে হয়। সেটা হচ্ছে প্রেজেন্টেশন, তার আবহ সঙ্গীত, তার লাইট যদি দরকার হয়, যাতে যেরকম দরকার, তখন সেটা তৈরি হয় ম্যাজিক। কথা বলা, মানে যে ভঙ্গিমা, মানে পুরো প্রেজেন্টেশন। হ্যাঁ, ট্রিকটা হচ্ছে তার একটা, মানে সত্যি কথা বলতে কি, একটা 100% যদি একটা ম্যাজিক বলি, ট্রিকটা হচ্ছে তার 10 to 15%, বাকি পুরোটাই হচ্ছে তার প্রেজেন্টেশন। এবং আমি কি শুধু একটা ট্রিককে ম্যাজিক করতে গেলে অনেক খাটতে হয়। আচ্ছা বলছি, এই মডার্ন টাইমে একটা মানে দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন রিলস, এইসবগুলোতে দেখা যাচ্ছে যে একটা ম্যাজিশিয়ানস ম্যাজিক দেখাচ্ছে, তার মধ্যে পেছনেই আরেকজন এসে সেই ম্যাজিকটা ট্রিকটাকে রিভিল করে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, অনেক মানে প্রফেশনাল ম্যাজিকের যে টেকনিকটা বা যেটা সিক্রেট বলে থাকি বা গিমিকটা এক্সপোজ হয়ে যাচ্ছে। তো এর ফলে কি মানে এখনো পর্যন্ত কটা এরকম দেখেছো? এখনো পর্যন্ত বলতে অ্যাজ এ ম্যাজিশিয়ান আমরা যখন এই ধরনের জিনিসগুলো দেখতে থাকি, তখন অনেক কিছুই আমাদের সামনে চলে আসে অটোমেটিক। সেটা আমরা ম্যাজিশিয়ান বলেই চলে আসে, কারণ মানে অ্যাজ পার
কম্পিউটার অ্যালগরিদম আমরা যে জিনিসটা সার্চ করি সেটাই ম্যাক্সিমাম আমাদের কাছে সেটা চলে আসে, সাজেস্ট করে, যেটা সাজেস্টিভ, সাজেস্ট করে। সুতরাং সবার কাছে এটা আসে না প্রথমত, আর দ্বিতীয়ত আমি ধরে নিলাম আমরা নিজেরাই, আমি আর তুমি মিলেই হয়তো লাখখানেক এরকম দেখেছি, ওটা মনে আছে? মনে নেই, মানে প্রতিদিন যখন নতুন নতুন দেখতে পাই তখন আবার ভুলে যাই, মনে নেই। সুতরাং সাধারণ দর্শকের মনেও থাকে না কি দেখেছি কি না দেখেছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা উচিত নয়, কারণ ম্যাজিকটা হচ্ছে এমন একটা জিনিস, সেটার মধ্যে ট্রিকটা বা তার কি করে হচ্ছে এই জিনিসটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যেমন তবে আবার একদিক দিয়ে সত্যি গান তো আমরা সবাই জানি, সারেগামা পাধানিসা ছাড়া আর কিছু হয় না। হ্যাঁ, আমরা সিক্রেটটা জানি কি করে গান গাইতে হয়। সারেগামা পাধানিসা বিভিন্ন রকম ভাবে এ করলেই গান গাওয়া যায়, কিন্তু আমি কি পারবো না, মানে সেই কনফিডেন্সটাই আমার মধ্যে আসবে না যে আমি সত্যি গান গাইবো, পারবো না। সুতরাং মনে করুন আমরা যেমন কোনো বিয়ে বাড়িতে বা কোথাও গেলে এমনিতেই ড্যান্স করতে লেগেছে যেমন তেমন ভাবে, কিন্তু প্রফেশনাল যারা ড্যান্সার তাদের মধ্যে কি পারবো? কিন্তু ওই যারা বিয়ে বাড়িতে নাচ করে তাদের যদি আজকে একটা প্রফেশনাল ডান্সিং স্টেজে ছেড়ে দেওয়া, সে কি পারবে না। সুতরাং ম্যাজিকটাও সেই রকমই, কিছু যায় আসে না। ম্যাজিক সিক্রেট জানলেও আমার প্রেজেন্টেশন বা আমার মানে সেই জিনিসটা যদি দর্শক দেখেও যাতে বুঝতে না পারে যে এটা তো আমি জানতাম, সেইখানেই হচ্ছে ম্যাজিক, সেই ম্যাজিশিয়ানের প্রেজেন্টেশনের স্বার্থকতা। আচ্ছা, এই প্রফেশনাল বড় বড় ট্রিক গুলো রিভিল হয়ে যাওয়ার ফলে অনেক সময় হয় না ব্যবসায়ী ম্যাজিশিয়ান হিসেবে অনেকটা প্রবলেম হয়ে যায়, তো এটা কি বলবো, এটা কি ধরনের প্রবলেম হতে পারে? হঠাৎ করে কেউ একটা ম্যাজিক দেখাচ্ছে, মানে লেটস সাপোজ আমি কথাই বলছি ওয়াটার অফ ইন্ডিয়া, এবার মেন ব্যাপার হচ্ছে ওই যে ওয়াটার অফ ইন্ডিয়া যে আমরা দেখিয়ে থাকি ট্র্যাডিশনাল ভাবে, ব্রিটিশ সরকার যেমন ভাবে দেখানো অমনি ভাবেই দেখায়। এবার অনেক সময় কি হয় না, অনেকে যখন সিগারেটটা জেনে যায় তখন তার মধ্যে সেই যে ইন্টারেস্টটা দেখার যে ইন্টারেস্ট বলে যে ব্যাপারটা, সেই জিনিসটা অনেকটা কমে যায়। এটা পার্সেন্টেজ খুব কম, কিন্তু মুশকিল হচ্ছে এটাই যে আমি মনে করি, এটা আমি যা বলছি সেগুলো সবই আমার মানে ব্যক্তিগত ধারণা, এটা আরো আমার থেকে বড় এরা যারা আছেন ম্যাজিক নিয়ে আরো রিসার্চ করেন তারা হয়তো আরো ভালোভাবে বলতে পারবে। সিক্রেট ম্যাজিকের তো মেন তিনটে জিনিস, অ্যাপিয়ার, ভ্যানিশ, ট্রান্সফর্ম। এছাড়া তো আর কোনো ম্যাজিক হয় না। হয় সে অ্যাপিয়ার করবে, নয় সে ভ্যানিশ হবে, আর নয় একটা জিনিস থেকে পাল্টে অন্য জিনিস হবে। এছাড়া তো আর কিছু হচ্ছে না। আর কিছু মেন্টালিজম বা এগুলো বাদ দিলাম। সুতরাং ম্যাজিকটা ডিপেন্ড করছে যে দেখাচ্ছে তার প্রেজেন্টেশন এবং তার এর ওপর। সুতরাং ওয়াটার অফ ইন্ডিয়ায় পিসি সরকার একভাবে দেখিয়েছেন, অন্য একজন সাধু বাবা সে আবার অন্যভাবে দেখাবেন, আবার আরেকজন মানে সেটা বোঝাই যাবে না, তার মানে যে স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিয়েছেন, আউটার স্ট্রাকচার। আমার জীবনে একটা ঘটনা ঘটেছে, আমরা একটা খুব ম্যাজিক দেখাই, মনে আছে, একটা নাম্বার লিখে রাখি প্রেডিকশন করে, তারপরে বলি একটা নাম্বার বলুন, তারপরে যেটাকে আমরা ম্যাজিশিয়ানস চয়েস বলি আর কি, হ্যাঁ করে দেখা যায় প্রেডিকশনটা মিলে গেছে। এবং সত্যি কথা বলতে গিয়ে এক সাধু বাবা আমাকে এই ম্যাজিকটা আমাকেই দেখিয়েছে, মানে আপনি যেটা জানতেন তবুও তার কাছে দেখে কিছু বুঝতে পারছি, কিন্তু সে আমাকে দেখাচ্ছে। আমি ন্যাচারালি ম্যাজিশিয়ানস পয়েন্ট অফ ভিউ, আমি তাকে কোনো রকম চ্যালেঞ্জ করিনি। হ্যাঁ, চ্যালেঞ্জ একজনকে করেছিলাম, তুমি মানে বলতে আপত্তি নেই, তারাপীঠে এক সাধু বাবা, আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ এরকম করে এসে বললো, মা তোকে একটা মাদুলি দিয়েছে। যে ঠিক আছে, আমার ওর অজান্তে আমার হাত চলে গেছে পকেটে, 5 টাকা নিয়ে আবার এরকম করে দিলাম, এই দেখুন মা আপনার জন্য 5 টাকা পাঠালো, এর থেকে বেশি পাঠালো না। আচ্ছা, বলছি এখন দেখবেন মডার্ন টাইমে এখন ম্যাজিকের ধরনও চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন বড় বড় ম্যাজিক চলতো, এখন দেখবেন ছোট ছোট ক্লোজ আপ ম্যাজিক, ওয়াক অ্যারাউন্ড ম্যাজিকের একটা চল এসেছে, বা দেখবেন মেন্টালিজম এখন নতুন টাইমে। তো আপনি কি বলেন, মানে এই যে আর্ট অফ টেলিপ্যাথি, মানে যেটা মানুষের মাইন্ড পড়ে নেয়, এটা কি রিয়েল লাইফে এক্সিস্ট করে? জানি না, এখন বললে পরে আবার মেন্টালিস্টটা আমার উপর বেড়ে করে তেড়ে আসবে। তবে আমার মনে হয় না, আমি মেন্টালিজম পড়ি, আপনি বলতে পারেন ওপেন মাইন্ড। মনে হয় না মেন্টালিস্ট যত আজ পর্যন্ত যত মেন্টালিস্টরা যা দেখিয়েছে, তার প্রত্যেকটাই এক একটি মেন্টাল ম্যাজিক। প্রপার টেলিপ্যাথি, মানে যেটা আমরা
ভেবে থাকি, একটাও নয়। তাহলে পরে তো আমাকে একেও বিশ্বাস করতে হয়, সাধু বাবারা যা যা বলে দেয়, জ্যোতিষীরা যা যা বলে দেয়, সেগুলো আমায় বিশ্বাস করে নিতে হবে। তাহলে এই দেখবেন রিসেন্ট টাইমে মানে কথাই বলতেই হয়, মানে রাহুল দার সাথে আগে একটা সেশন হয়েছে, তো ওনার সেশনটা আমি আনবো, তো ওনার সেশনে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তো আপনাকে একটু জিজ্ঞেস করছি, এই যে রিসেন্ট টাইমে যেমন মেন্টালিস্টদের একটা টিআরপি হয়েছিল কিছুদিন আগে, তার মূল একজন ছিল ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলে। তো উনি দেখছেন সবার একটা পার্চির মধ্যে কিছু লিখে দিচ্ছেন, মানে তার শরীরের মধ্যে কি প্রবলেম হচ্ছে উনি বলে দিচ্ছেন। তো এটা আর মেন্টালিজম কি এক জিনিস না আলাদা? না, এটা আর কিছুটা কন্ট্রোভার্সি বাড়াবে। এটা নিয়ে প্রচুর যুক্তিতর্ক হয়েছে। হ্যাঁ, কারণ এই লৌকিক নয় অলৌকিক বলো, প্রবীর ঘোষ বলো, ডক্টর কপুর বলো, প্রচুর আনসলভ মিস্ট্রি রয়েছে, প্রচুর সলভ মিস্ট্রি রয়েছে। এবং একসময় আমিও এতে ছিলাম, বিজ্ঞান চেতনা বা তারপর প্রবীর ঘোষের টিমের সঙ্গে আমিও যুক্ত ছিলাম একসময়। তা আমি এখনো পর্যন্ত সেরকম অলৌকিক কিছু ঘটতে দেখি। আচ্ছা, বলছি আপনি যখন এইসব বলছেন, তো আপনি আরেকটা কিছু যদি দেখান, তারপরে আপনি আপনাকে এই ধরনের কিছু একটা দেখাবার চেষ্টা করুন। তাহলে কথায় তাহলে অলৌকিকই, মানে এতেই ফিরে আসি যে মেনশনটা কিভাবে অলৌকিকত্ব দেখাতে পারে। সেটাই আমাদের মূল বিষয় আজকে, যেহেতু ম্যাজিক। যেমন এইখানটা এই মুহূর্তে কিছু দেখতে পাচ্ছি না, কিছু দেখা যাচ্ছে না, পুরো এমটি কিছু দেখা যাচ্ছে, কিন্তু অ্যাজ পার সায়েন্স এখানে কিছু না কোনো না কোনো ম্যাটার তো ঘুরছে। ঘুরছে, কিছু না কিছু তো আছে, মাইক্রোস্কোপিক কিছু। সুতরাং আমি যদি এখানে হাতটা চাপা দিই, দিয়ে আমাদের ম্যাজিক পাসটা দিই, তাহলে দেখা যাবে এখান থেকে একটা বল বেরো, মানে ভর শক্তি ভরের রূপান্তর। সত্যি এবং সেই আমরা যেটাকে বলি মানে ম্যাটারটা এখানে ঘুরছিল, আমরা ম্যাজিশিয়ানের থেকে ধরলাম, আপনি একটা শক্তি দিলেন, তাহলে ই ইকুয়াল টু এমসি স্কয়ারের মতো কিছু একটা হলো ব্যাপার। কিন্তু কি করে বুঝবো যে এটা সত্যি আবার এতে ধরুন এই হাতের মধ্যে আমি যদি বলটাকে রাখি, রেখে আবার ম্যাজিক পাস দিই, দিলে পরে দেখা যাবে ওগো পুরোপুরি এখনো মানে দিয়ে উঠতে পারিনি, কারণ বলটাকে এইখানে রেখে দিলাম। রেখে দিয়ে আমি যদি ম্যাজিক পাস দিই, দেখা যাবে বলটা এখান থেকে ভ্যানিশ হয়ে ডিসঅ্যাপিয়ার। আবার এইখানটাই সে ফিরে আসে, এইখানটা বা এরকম কোথাও। ধরুন আমি যদি এইখানটা দেখি, আমার এখান থেকে এরকম করলেই দেখবে বলটা এখান থেকে আবার চলে আসছে। এই যে বলটা কিভাবে যাচ্ছে, আমরা বলি ইনভিজিবল পাথওয়ে। আমার এখান থেকে একটা ইনভিজিবল পাথ আছে, সেটা হচ্ছে আমি যদি বলটাকে এখানে রাখি, সেই বলটা ভ্যানিশ হয়ে গিয়ে আমার আবার এই পকেটে বা এরকম অন্য কোথাও চলে যায়। কিরকম? আর এই যে বলটা আছে, বলটাকে আমি যদি এখানটা রেখে দিলাম, হাতটা সামনে রেখে দিচ্ছি, বলটা এখান থেকে এরকম নেমে গিয়ে আমার এইখানটা চলে আসছে। মানে সবাই লাফিয়ে ওঠে, আরে না আপনি আরেকটা বল বার করেছেন। বিশ্বাস করুন, এই হাতটা বরাবর এখানে ছিল, এখান থেকে কিন্তু বলটা বেরিয়ে ডিসঅ্যাপিয়ার হয়ে ওখানে চলে গেছে, ট্রান্সপোর্ট। আর এই যে এই বলটা, এটাকে এরকম করলে দেখা যাবে এখান থেকে দুটো বল তৈরি। আর এই এতক্ষণ আমি বললাম বলটা এখান থেকে নিচে চলে গেছিল। এবার ভালো করে দেখি যে এই একটা বলকে আমি এই হাতে রাখছি, আর একটা বলকে এই হাতে রাখছি। আবার সেই ইনভিজিবল ট্রান্সপোজিশন, এখান থেকে বলটা গিয়ে ঘুরে এসে আমার এই হাতে চলে আসছে, আর এই হাতটা ভ্যানিশ হয়ে খুব ভালোভাবে গেল, খুব স্লো মোশনে। এই একটা বল এটাকে নিয়ে আমি হাতের মধ্যে রাখি, আর সেকেন্ড বলটা নিয়ে আমি আমার এখানে রেখে দিলাম। ক্লিয়ার? একটা বল এখানে আছে আর একটা বল আমার পকেটে আছে। এই বলটা ঘুরে এসে আবার আমার হাতে চলে আসছে। আসলে এই বলগুলোর কোনোটাই এক্সিস্ট করে না, এর দুটো বলের কোনোটাই এক্সিস্ট করে না। এটা ম্যাজিক দিয়ে তৈরি করা দুটো বল, যার জন্য এই দুটো বলকে যদি আমি হাতের মধ্যে রাখি, রেখে আবার সেই ম্যাজিকের পাঁচটা দিয়ে দেখা যাবে সেই দুটো বল আবার যেখান থেকে এসেছিল সেখানে চলে যাচ্ছে। মানে এটা কি নাম দিয়েছেন আপনি এই মানে যে রুটিনটা আপনি দেখাচ্ছেন, মানে এটা কি নাম দিয়েছেন? মানে যদি দেয়নি, এখন যদি আপনাকে বলে একটা নাম দিতে, কি দেবেন? হ্যাঁ, আমি তো এটাকে এটা আমার একটা রুটিনে, একটা টোটাল রুটিনের পার্ট। এটা একটা এটা আমি একটা ব্ল্যাক হোল বলে আমার একটা পুরো রুটিন আছে। এটা হচ্ছে একটা ওই ব্ল্যাক হোলের মধ্যে থেকে বিভিন্ন জিনিস, ম্যাটার ওয়ার্ল্ড আর অ্যান্টি ম্যাটার ওয়ার্ল্ড বলে আমার একটা প্যাটার্ন লাইন আছে। সেই ব্ল্যাক হোলের উল্টো দিকে অ্যান্টি ম্যাটার ওয়ার্ল্ড থেকে একটা করে জিনিস অ্যাপিয়ার হচ্ছে, ম্যাটার ওয়ার্ল্ডে আসছে, আবার অ্যান্টি ম্যাটার ওয়ার্ল্ডে সে ভ্যানিশ হয়ে ফিরে যাচ্ছে। এটা নিয়ে আমার একটা পুরো 10 মিনিটের একটা কম্পিটিশন রুটিন করেছিলাম।
দারুণ দারুণ। এটা তার পার্ট একটা। হ্যাঁ, কিন্তু এই রুটিনটা অ্যাকচুয়ালি সম্ভবত ডেভিড রথের রুটিন। আচ্ছা, এই যেহেতু এই কিছুক্ষণ আগে একটা কথা হচ্ছিল মাইন্ড রিডিং বা মেন্টালিজম এক্সিস্ট করে কিনা, তো এই আমি ওই তর্ক বিতর্কে আসছি না। দেখবেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বিভিন্ন জনের হয়তো মাইন্ড রিড করে বলে দিচ্ছেন তার শরীরের মধ্যে কি প্রবলেম হচ্ছে, এই হচ্ছে। আমি সেই জিনিস নিয়ে বলবো না, কারণ আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আর প্রফেশনালি আমি একজন ইঞ্জিনিয়ার। তো আমি কোনোদিনও ডক্টর মানে ডক্টররা কিভাবে ধরে সেই জিনিস তো আমি করতে পারবো না। কিন্তু আমি ম্যাজিশিয়ানস আমি অন্যভাবে করবো, মানে আমি একটু দেখবো প্রেডিকশন করতে পারি কিনা। হ্যাঁ, তো আমি সবার প্রথমে আপনাকে দেখিয়ে দিন। মানে এটুকু তো শিওর যে তুমি ম্যাজিক দেখাচ্ছ। হ্যাঁ, আমি ম্যাজিক দেখাচ্ছি, এটা কোনো এ নয়। হ্যাঁ, দিস ইজ দ্য আর্ট অফ টেলিপ্যাথি বা আর্ট অফ সায়েন্স প্লাস ম্যাজিক যা বলবেন, মানে সায়েন্স আলটিমেটলি সায়েন্স। হ্যাঁ, আমি একটু লাইটটাকে একটু সরিয়ে দিই, নাহলে এটা হয়তো বোঝা যাবে না, অতিরিক্ত গ্লেয়ার হয়ে যাচ্ছে, রিফ্লেক্ট করছে। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছেন এটা কি লেখা রয়েছে? প্রেডিকশন। হ্যাঁ, এবার প্রেডিকশনটা সিলও রয়েছে কিন্তু, দেখতে পারবেন। আচ্ছা, এই প্রেডিকশনটা তো পুরো একদম সিল আছে, বেশ। হ্যাঁ, এবার মনে করুন বাগেশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী কি করতেন, একটা পার্চি লিখে দিতেন, যে পার্চির মধ্যে যে তার শরীরের মধ্যে কি রোগ হয়েছে না হয়েছে ওগুলো বলে দিতেন। তো আমি তো সেই ধরনের কিছু করবো না, যেহেতু আমি একজন ম্যাজিশিয়ানসের মতো দেখাবার চেষ্টা করবো। তো আপনি ইমাজিন করুন যে আপনি কোনো একটা রেস্টুরেন্টে গেছেন আপনার ফ্যামিলির সাথে। রেস্টুরেন্টে যাওয়ার পর আপনি কিছু জিনিস অর্ডার করেছেন। কিছু জিনিস অর্ডার করার পর লাস্টে আপনার খাওয়া দাওয়া হয়ে গেল, সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়ে গেল। এরপর আপনার কাছে ওয়েটার এলো, একটা আপনাকে ডায়েরির মতো দিল যার মধ্যে একটা বিল লেখা আছে। তো আপনি ইমাজিন করুন, মনে মনে ইমাজিন করুন যে আপনি ওই বিলটা পে করবেন। তো তার আগে আপনি দেখছেন যে কত বিল আছে ওর মধ্যে। তো আপনাকে যদি বলি যে ওটার মধ্যে কত মানে কত আপনাকে অ্যামাউন্ট চার্জ করা হয়েছে, তো আপনি কত বলবেন? যদি খাই খুব বেশি হলে 2200 টাকা বিল হবে। দেখুন, এটা এখনো সিল রয়েছে কিন্তু আমার পুরো 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 জিনিসটা এখনো সিল আছে। আমি যদি এটাকে খুলি, এই যে এটা দেখুন সিল রয়েছে, আমি এখানে খুলি। হ্যাঁ, এই যে খুললাম। খোলার পর দেখবেন এর ভিতরে আরেকটা এনভেলপ রয়েছে যার মধ্যে ওটা রয়েছে প্রেডিকশন লেখা। এবার এই সিলটাকে যদি আমি খুলি, এখানে একটা সিল দেওয়া রয়েছে, দেখুন এই সিলটা খুলেছি, পুরো একদম ফাঁকা, মানে পেছন দিকেও কিছু নেই, সামনেও কিছু নেই। এবার এটা যদি আমি খুলি, দেখুন এর ভিতরে থেকে আরেকটা আমার কাছে বিল আসছে, মানে একটা কিছু লিখে রেখেছিলাম অনেকক্ষণ আগে থেকে। তো আমি যদি খুলি, দেখুন এর মধ্যে আমি কি লিখে রেখেছি, দেখুন ইউ উইল পে 2200। মানে আগে থেকে এটা আমি ভেবে রেখেছিলাম, মানে আমার একটা ইনটিউশন হয়েছিল যে আপনি এত টাকাই মানে হয়তো অ্যামাউন্ট দেবেন, এটা আমি ভেবে রেখেছিলাম, যে একটা আন্দাজ হয়েছিল, সেই জন্য আগে থেকে আমি এটা লিখে রেখেছিলাম। একদম ঠিক ঠিক, এই পয়েন্টটাতেই আসছিলাম। তুমি এটা ম্যাজিক বলে দেখালে এবং সেম প্রেজেন্টেশন একটা অন্য প্রেজেন্টেশনে আরেকজন এটা অলৌকিক, আমি আগে থেকে জানি তোমার কি রোগ হয়েছে এইসব বলে সেম মেথড ইউজ করছে কিন্তু। হ্যাঁ, অবভিয়াসলি। হ্যাঁ, তো আমাদের এই সেশনটা মানে হতে হতে তো অনেকটাই টাইম হয়ে গেল, দেখতে দেখতে কমসে কম আধা ঘন্টার উপরই হতে চলে। তো জমে উঠেছে পুরো ম্যাজিকের আড্ডা। আর জিজ্ঞেস করছি, মনে করুন এই ফিউচারে যারা ম্যাজিক নিয়ে এগিয়ে যেতে চাইছে তাদেরকে কি বলবো, মানে কোন জোনে তারা খাটলে তাদের মানে সুবিধা হয়, মানে এখন যারা নতুন মডার্ন ম্যাজিশিয়ান যারা আসছে, সেটা ডিপেন্ড করছে সে কিসে ইন্টারেস্টেড। হ্যাঁ, মানে সে কিসে ইন্টারেস্টেড, এটা ডিপেন্ড করছে সে কিসে ইন্টারেস্টেড। যেমন কোনো ইঞ্জিনিয়ারিং এর ছাত্রকে যেমন জোর করে ডাক্তারি পড়ানো যায় না, তুমি কাউকে জোর করে ম্যাজিশিয়ান বা জোর করে ইলুশনিস্ট বানানো যায় না। তার যেটা ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা না পেলে কিন্তু, যেমন আমি ক্লোজ আপে ইন্টারেস্টেড, আমার সামনে বড় বড় স্টেজে শো করার কোনো ইচ্ছেই নেই, অভিজ্ঞতাও নেই, সুতরাং আমার ইলুশনিস্ট হওয়ার কোনো ইচ্ছে নেই। আমি আমার মানসিক আনন্দ, কিন্তু যারা প্রফেশনাল তাদের হয়তো কিছু ক্ষেত্রে ওই, যেমন আমরা একটা জিনিসটা বাদই দিয়ে দিলাম, ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে কনজিউরিং ম্যাজিক। আধ ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা ম্যাক্সিমাম ম্যাজিশিয়ান কিন্তু এই পার্টটাই করে।
সেটা হতে পারে স্টেজ শো, হতে পারে বার্থডে পার্টি শো, হতে পারে কোনো ক্লাব শো, হতে পারে হোটেল শো, কিন্তু এটাই বেশি প্রচলিত। হ্যাঁ, তো ম্যাজিকের আড্ডা তো পুরো জমে উঠেছে। আপনার যে দুটো ম্যাজিক দেখালেন সেটা তো অসাধারণ লাগলো, কোনো কথাই হবে না। মানে বিশেষ করে প্রথমটা তো ভালো লেগেছিলই, মানে ইম্পসিবল লাগলো, মানে যে একটা কার্ডটাকে কিভাবে মানে একটা ব্যালেন্স করা সম্ভব, মানে একটা সেন্টার অফ গ্র্যাভিটি খুঁজে নিয়ে মানে একটা ইম্পসিবল লোকেশনে, সেটাও ওই যে ম্যাজিকের একটা মানে যেখানে ইম্পসিবল কথাটা আছে সেখানেই ম্যাজিক চলে আসে। ম্যাজিকের তিনটে মন্ত্র, একটা হচ্ছে প্র্যাকটিস, একটা হচ্ছে প্র্যাকটিস, একটা হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, মানে প্র্যাকটিস করতে করতে আপনি ইম্পসিবল লোকেশনটা খুঁজে পেয়েছেন, মানে যার জন্য বলে না যে তবলায় সবচেয়ে বেশি খুব ভালো বাজায় সে হচ্ছে তবলার জাদুকর, যে খুব ভালো গান গায় সে হচ্ছে গানের জাদুকর। মানে আলটিমেটলি কথাটাই উজ্জে রয়েছে সবার মধ্যে। হ্যাঁ, আর এই যে বলের ম্যাজিকটা দেখা যাচ্ছে, মানে যে বলটাই কখনো এই হাত থেকে ওই হাতে চলে যাচ্ছে, এটাও আমার অদ্ভুত লাগলো। আর আপনার কেমন লাগলো আমার ম্যাজিক? খুব ভালো। কোনটা ভালো দুটোর মধ্যে? সবার ম্যাজিক খুব এনজয় করি। হ্যাঁ, আমার কোন ম্যাজিকটা দুটোর মধ্যে কোনটা ভালো লাগলো? আমার মধ্যে সেকেন্ডটা আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, ওই মানে যেটা আপনার অ্যামাউন্ট আমি বলে দিতে পারবো, প্রায় বলা অসম্ভব। হ্যাঁ, প্রায় কিছুটা কাছাকাছি হতে হতে পুরোটাই ইম্পসিবলই মিলে গেল। আমি একটা আন্দাজ করে রেখেছিলাম যে ওই রকম অ্যামাউন্টই হতে পারে, মানে এবার হঠাৎ করে এরকম বিভিন্ন রকম হয়। এবার এই জিনিসটা তাসের খেলাটাও মানে ভালো, কারণ এটা খুব মানে আমি যতদিন এটা খুব একটা মানে খুব একটা লোকে দেখায় না, অপ্রচলিত খেলা খুব একটা, মানে খুব কম দেখায়। আমি প্রথম এই খেলাটা দেখেছিলাম যখন ডায়নামো ম্যাজিশিয়ান ইম্পসিবল সিরিজ যখন প্রথম চালু হয় তখন। তো এই যারা এই সেশনে এত দূর অবধি এসেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো মানে আমাদের সহ্য করে দিন এতক্ষণ। আচ্ছা, বলছি আমার অডিয়েন্সদের জন্য মানে কি বলবেন, মানে একটু যদি কিছু টিপস দেন বা কিছু বলেন, মানে কি বলতে চান আমার ইউটিউব ভিউয়ার্সদের জন্য বা আমার ইউটিউব ফ্যামিলি? ভালো মন্দ যা লাগবে তলায় কমেন্টে লিখে দেবেন। হ্যাঁ, ওনার ম্যাজিক কেমন লাগলো বিশেষ করে একটু কমেন্টে লিখবেন। আমারটা তো কিছু বলার নাই, আমার চ্যানেল, আপনি যা লিখবেন আমি সেটাকে সহ্য করে নেবো, সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ, আমার সম্বন্ধে যদি কেউ কিছু খারাপ লেখে সেটা আমাকে পাঠাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোন জায়গাটা ইমপ্রুভ করা দরকার। মানে আমরাই স্বভাবত ভুল থেকেই শিখি আর কি, মানে কেউ যে স্টেজে পারফর্ম করতে গিয়ে মানে ফুল মানে কোনো না কোনো আমাদের ভুল হয়, সেটা হয়তো অডিয়েন্সরা অনেক সময় জানতে পারে না। সবাইকে দেখে বলে খুব ভালো খুব ভালো খুব ভালো, হ্যাঁ, কিন্তু কেউ খারাপটা কেউ বলে না। খারাপটা যদি বলে তবেই শেখা যায় যে আমার কোন জায়গাটা উইক পয়েন্ট, আমি কোন জায়গাটা আরো মানে চান্স অফ ইমপ্রুভমেন্ট, আমার ইমপ্রুভমেন্টের জায়গা আছে কোন জায়গাটা। হ্যাঁ, তো আজকের সেশনটা যেহেতু এত দূর হয়ে গেল, আজকে আর কথা বাড়াচ্ছি না। ওনার ম্যাজিক তো অসাধারণ লাগলো। তো আর কথা না বাড়িয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আজকে আবার অন্য কোনো সময় দেখা হবে আবার। হ্যাঁ, গুড নাইট। তাহলে শুরু করা যাক, তারপর মাঝে যখন আটকে যাবে তখন লেটস স্টার্ট। হ্যাঁ, রেকর্ড অন আছে, দাঁড়ান লাইটটা একটু দেখে নিই। আমারও দেখুন এই জুগার সেটআপ, মানে এই একটা টিউবলাইটের মতো পেছনে লাগিয়ে নিয়েছে, এরকম কিছু নেই। শুরু করছি।